ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিএলএডের প্রি-এন্ট্রি টেস্টের যে এক্সামগুলা এর আগে হয়েছিল, এই এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলা, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যদি কোয়েশ্চেনগুলা দেখি, এখানে কোয়েশ্চেনগুলো আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। এই কোয়েশ্চেনগুলো এরকমভাবে দেওয়া যায় লাগেন যে এই প্রশ্নগুলা অথেন্টিক নয়, কারণ অরিজিনাল যে ডিএলএড এসসিআরটির পেটের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এর পিডিএফ আকারে নেই, বা ফিজিক্যালি হ্যান্ডেড মানে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এরকম হাতের মধ্যে নেই, অ্যাভেলেবল নাই মোটামুটি ভাবে বলি। যদি এডিআরই এক্সামের মধ্যে বা সিটেট এক্সামের মধ্যে যে প্রশ্নগুলা অনলাইনের মধ্যে পাওয়া যায়, বা এগুলা আমরা মানে এক্সাম শেষ হওয়ার পরে এগুলা হাতের মধ্যে এক্সাম সেন্টারে দিয়ে দেন, এগুলা মানে এইরকমভাবে ডিএলএডের প্রশ্নগুলা এরকমভাবে পাওয়া যাচ্ছে না। আমি যেগুলা কোয়েশ্চন আমি অ্যারেঞ্জ করেছি, সব কোয়েশ্চনগুলা কিন্তু অনলাইন থেকে অ্যারেঞ্জ করেছি, বাট লাগে না এগুলো অথেন্টিক। সবটি মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন মানে এরকম হতে পারে, নাও হতে পারে। এরপরে আমি যতটুকু সম্ভব মানে প্রশ্নগুলো আমরা দেখব, কারণ যদি এগুলা থেকে প্রশ্নগুলো আসে যায় 2026-এ যে নেক্সট মাসে জুলাই মাসে যে এক্সাম হবে, এই এক্সামের মধ্যে, তাহলে ভালো। কিন্তু একটি কথা বলতে চাই যে সিলেবাস যেটি আছে 2026-এর যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে, এই টপিকগুলা কিন্তু এই যে প্রশ্ন যেগুলো আছে এগুলার মধ্যে মিলে যায়। ঠিক আছে, আমি যদি দেখাই টপিকগুলো এখানে কোয়েশনের মধ্যে সিলেবাসের মধ্যে, যেমন সোশিয়াল সায়েন্সের যে টপিকগুলো আছে, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ডিফারেন্ট লেয়ার্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু এই টপিক থেকেই আছে। ঠিক আছে, যেহেতু টপিক থেকে আছে, কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হোক বা না হোক, আমরা এগুলি করব, কারণ এই সিলেবাসের মধ্যেই টপিকগুলো পড়ে। ঠিক আছে, তখন আমরা প্রথমে 2029-এর যে প্রশ্ন আছে এগুলা সলভ করবো। অ্যান্ড এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো মন্তব্য থাকে ভিডিওর মধ্যে, যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি এগুলিও ঠিক করার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আমরা কোয়েশনগুলো দেখি। এখন আমরা প্রথম প্রশ্ন দেখব। কোয়েশন দেওয়া আছে, কোয়েশন 1, 4 divisions of ancient কামরূপ আর। প্রাচীন কামরূপের চারিটা ভাগ হয়েছে। প্রাচীন কামরূপকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগ এখানে অপশনের মধ্যে দেওয়া আছে। 4টি ভাগের 4টি নাম দেওয়া আছে। এই নামগুলা কি? আমরা যদি বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে ক্লাস 7-এর এনসিয়েন্ট আসাম হিস্ট্রির মধ্যে দেওয়া আছে কনসেপ্টগুলা। দেখো, জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অফ এনশিয়েন্ট আসাম, প্রাচীন আসামে। ঠিক আছে, ইন দ্য গ্রেট বুক লাইকস রামায়ণ অ্যান্ড মহাভারত, রামায়ণ এন্ড মহাভারত মতে দ্য স্টেট অফ কামরূপ ওয়াজ এক্সপান্ডেড টু দ্য কারাতুয়া রিভার, প্রেজেন্ট ডে বাংলাদেশ, ইন দ্য ওয়েস্টের মধ্যে, এন্ড টু দ্য বে অফ বেঙ্গল ইন দ্য সাউথ, এবং সাউথের দিকে বে অফ বেঙ্গল অব্দি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু রামায়ণ অ্যান্ড মহাভারত, কারাতুয়া রিভার টু বে অফ বেঙ্গল। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য নেমড যোগিনীতন্ত্র রিটেন ইন দ্য লেটার টাইম, যোগিনীতন্ত্র মতে এনসিয়েন্ট কামরূপরে ডিভাইড করা হয়েছে 4 পার্ট, 4টি ভাগে। এই 4টি ভাগ হলো এখানে দেওয়া আছে। এখান থেকে এক্সামের মধ্যে প্রশ্ন এসেছে রত্নপীঠ, কামপীঠ, স্বর্ণপীঠ অ্যান্ড সৌমারপীঠ। আমি নিজে এভাবে মনে রেখেছি, কারণ এই নামগুলা মনে রাখা কঠিন হতে পারে। কর্ম করলে রত্ন, স্বর্ণ এবং কর্ম করলে রত্ন এবং স্বর্ণ পাবে। ঠিক আছে, যেমন এখানে কর্মর মধ্যে কামপীঠ এসে যায়, রত্নের মধ্যে রত্নপীঠ অ্যান্ড স্বর্ণর মধ্যে সৌমারপীঠ। এবং একটি মনে রাখবেন, স্বর্ণ এবং সৌমারপীঠ, সৌমারপীঠটি মনে রাখবেন। যদি দেখি রত্নপীঠ ফ্রম দ্য কারাতুয়া রিভার অফ
ইস্ট বেঙ্গল টু শঙ্কুশ রিভার। কামপীঠ হলো শঙ্কুশ টু রূপহী, স্বর্ণপীঠ হলো রূপহী টু বারালি, অ্যান্ড সৌমারপীঠ হলো বারালি টু দিকরাই। এখানে দেখেন একটি সিরিয়াল আছে, প্রথমে পেলাম আমরা কারাতুয়া রিভার, এরপরে আছে শঙ্কুশ, শঙ্কুশ এরপরে মানে পরেরটিতে আবার শঙ্কুশ থেকে শুরু হয়েছে রূপহী, এরপরেটি আবার রূপহী থেকে শুরু হয়েছে বারালি, এবং বারালি থেকে দিকরাই। ঠিক আছে, মনে রাখতে পারবেন। এখন যদি আমরা দেখি অপশনের মধ্যে অপশন কোনটি, কামপীঠ পেলাম আছে, স্বর্ণপীঠও আছে, বুপিটা নেই কোনো অপশন, তাই এই আনসার প্রশ্ন অপশনটি হবে না। অপশন বিতে দেখেন রত্নপীঠ আছে, কামপীঠ আছে, স্বর্ণপীঠ আছে, রুদ্রপীঠ বলে কিছু নেই। অপশন সিতে দেখেন রত্নপীঠ, কামপীঠ, স্বর্ণপীঠ, সমুদ্র সৌমারপীঠ। ঠিক আছে, অপশন এখানে সি কারেক্ট হবে, কারণ প্রতিটি অপশন আছে এখানে। অপশন ডিতে দেওয়া আছে কামপীঠ, রত্নপীঠ, সৌমারপীঠ, পদ্মাপীঠ, পদ্মাপীঠে বলে কিছু নেই, তাহলে কারেক্ট আনসার হবে অপশন সি। এখানে এনসিয়েন্ট আসাম হিস্ট্রি থেকে কিছু পয়েন্ট এখানে আমরা দেখে নেওয়াটাই ভালো, কারণ এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। পুষ্যবর্মন ইস্টাবলিশ দিস ডাইনাস্টি। ঠিক আছে, ফার্স্ট এনসিয়েন্ট আসামের মধ্যে যে মানে ডাইনাস্টি বইয়ের মধ্যে দেওয়া আছে সেটি হলো বর্মন ডাইনাস্টি। ঠিক আছে, বর্মন ডাইনাস্টি, এবং বর্মন ডাইনাস্টির ইস্টাবলিশ করেছিলেন পুষ্যবর্মন। The Burmans of Kamrup were contemporary to the Gupta Empire. গুপ্তা এম্পায়ারের গুপ্তা সাম্রাজ্যের সমসাময়িক ছিলেন বর্মন ডাইনাস্টি। ঠিক আছে, The names of Kamrup and Dabak were mentioned in the এলাহাদ প্রশস্তি of সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত এলাহাদ প্রশস্তির মধ্যে কামরূপ এবং ডাবাক এই দুটি নাম মেনশন করা আছে। বর্মন ডাইনাস্টি রুল করেছিল আসামের মধ্যে কামরূপের মধ্যে 300 years. ঠিক আছে, দ্য মোস্ট রিমার্কেবল কিং অফ দিস ডাইনাস্টি ওয়াজ কুমার ভাস্কর বর্মন। ঠিক আছে, হি হ্যাড এ গুড রিলেশনশিপ উইথ দ্য কিং অফ তানেশ্বর হর্ষবর্ধন। ঠিক আছে, বর্তমান হরিয়ানা। হর্ষবর্ধন তানেশ্বরের সঙ্গে ভালো রিলেশনশিপ ছিল কুমার ভাস্কর বর্মনের। এই সময় বুদ্ধিস্ট ট্রেভেলার ভারতের মধ্যে এসেছিলেন হিউয়েন সাং। ঠিক আছে, উনি এসে বুদ্ধিজমের বিষয়ে অনেক স্টাডি করেছিলেন নালন্দা ইউনিভার্সিটিতে থেকে। এগুলি মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, আউট অফ 545 মেম্বার্স অফ লোকসভা how many members are nominated by the president of India? দেখেন এই যে প্রশ্ন, এই প্রশ্ন 2019 এর। ঠিক আছে, 2019 এর কোয়েশ্চন, সেই সময় মতে এই রুলটি ঠিক আছে। বাট এখন আমরা যদি দেখি আন্ডার আর্টিকেল 331 of the constitution before 2020, if the Anglo-Indian communities was not adequately represented in the Lok Sabha, the President of India could nominate up to 2 members from that community. যদি 2022 আগে আর্টিকেল 331 মতে এংলো ইন্ডিয়া থেকে দুজন মেম্বার্স ইলেক্টেড না হতেন, তাহলে প্রেসিডেন্ট দুজনকে নমিনেট করতেন। ঠিক আছে, আফটার 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, ঠিক আছে 2019 104 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মতে effective from 25 January 2020 Article 331 was abolished. এই যে দুইজন নমিনেট করতেন প্রেসিডেন্ট, এই দুটি মানে নমিনেশন এই 104 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মতে 25 জানুয়ারি 2020 এই রুলটি অ্যাবলিশড করা হয়। ঠিক আছে, এখন আর এরকম মানে মেম্বার দুইজন নমিনেট করা হয় না। তাহলে আগের রুল মতে তো দুইজন ঠিকই আছিল, ঠিক আছে, কিন্তু এখন যদি মানে আমরা এই অপশন সিলেক্ট করি এখন হবে 0 কারেক্ট আনসার। ঠিক আছে,
কারণ এখন নমিনেট করা হয় না। Which of the following is a regional political party? অপশন এতে দেওয়া আছে বহুজন সমাজ পার্টি, অপশন বিতে দেওয়া আছে তৃণমূল কংগ্রেস, অপশন সিতে দেওয়া আছে আম আদমি পার্টি অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে শিবসেনা। রিজিয়নাল পলিটিক্যাল পার্টি দেওয়া আছে এখানে। আমরা যদি দেখি লিস্ট অফ রিকগনাইজড ন্যাশনাল পার্টিজ ইন ইন্ডিয়া, এখানে দেওয়া আছে, অনলাইন থেকে এগুলো সংগ্রহ করেছি। আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড ন্যাশনাল পিপলস পার্টি। আমরা যদি দেখি অপশনের মধ্যে বহুজন সমাজ পার্টি ঠিক আছে দেওয়া আছে, আম আদমি পার্টি দেওয়া আছে, তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা অপশনের মধ্যে নেই, ঠিক আছে, কারণ তৃণমূল কংগ্রেস এটি রিজিয়নাল পার্টি, শিবসেনা এটি রিজিয়নাল পার্টি। তাহলে অপশন এখানে কোনটি হবে, এখানে কনফিউজ, কারণ এটি অফিসিয়াল কোনো প্রশ্ন নয়, ঠিক আছে। তো এটাই বলতে চাই যে এখানে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এইগুলো আপনি নিজে একবার মনে রাখেন। হয়তো যদি রিজিয়নাল পলিটিক্যাল পার্টি নয় বা রিজিয়নাল পলিটিক্যাল পার্টি দেয়, তাহলে ন্যাশনাল পার্টিগুলো এলিমিনেট করতে পারেন, এগুলো চিনতে পারেন, তাহলে আনসারটি সঠিক করে আসতে পারবেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, ইন কেস অফ হুইচ কমোডিটিজ ISI symbol is used where the protection of a standard produced goods is ensured, ঠিক আছে। ISI চিহ্ন কোনবোৰ সামগ্রীর ক্ষেত্রত ব্যবহার করা হয়? এগ্রিকালচারাল কমোডিটিজ, ইন্ডাস্ট্রিয়াল কমোডিটিজ, ভ্যালুয়েবল কমোডিটিজ, in processed food and other food items prepared with a special method from fruits. আমরা যদি বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে ক্লাস 8-এর ইকোনমিক্সের মধ্যে আছে। আমরা যদি দেখি এগমার্ক, ঠিক আছে, এগমার্ক মনে রাখবেন এগ্রিকালচার, ISI ইন্ডাস্ট্রি, হলমার্ক হলের মধ্যে সোনার উপায় মনে করে নেন, এরকম থাকে, সোনার উপা আমরা কিনতে হল থেকে গিয়ে কিনি, এরকম মনে রাখবেন। হলের মধ্যে যে মানুষগুলো থাকে ওরা অলংকার সোনার উপা এগুলা পরে, তো হলমার্ক সোনার উপা মনে রাখবেন। FP ফুড প্রসেসড, এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। এগমার্ক যদি দেখি, দ্য এগমার্ক ইজ ইউজড অন ডিফারেন্ট এগ্রিকালচারাল প্রোডাক্টস, ঠিক আছে, প্রডিউস ইন আওয়ার কান্ট্রি, যেমন এডিবল অয়েল, হুইট, ফ্লোর, ডালিয়া, ঘি, বাটার, ভেরিয়াস স্পাইসেস এটসেট্রা। ISI is in usable industrial commodities like rods, pressure cooker, steelwares এগুলা, ঠিক আছে। হলমার্ক বললাম না, জুয়েলারিজ মেড আপ অফ ভ্যালুয়েবল মেটালস সাচ এজ গোল্ড, সিলভার অ্যান্ড প্ল্যাটিনাম। FPO মানে প্রসেস ফুড, ইন প্রসেস ফুড অ্যান্ড আদার ফুড আইটেমস প্রিপেয়ার্ড ফ্রম ফ্রুইটস লাইক জাম, জেলি, পিকলস মানে আচার, স্কোয়াশ এটসেট্রা। তাহলে ISI মার্ক আমরা কোন সামগ্রীর সঙ্গে পেলাম, কোন ইন্ডাস্ট্রিয়াল কমোডিটির সঙ্গে পেলাম? ISI মানে ইন্ডাস্ট্রিয়াল কমোডিটিস, ঠিক আছে, এটি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, which of the following economics activity link with service sector? সার্ভিস সেক্টরের সঙ্গে নিচে দেওয়া ইকোনমিক্স অ্যাক্টিভিটির সঙ্গে কোনটি মিলছে? অপশন এতে দেওয়া আছে কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, অপশন বিতে দেওয়া আছে ভেটেরিনারি, পশু চিকিৎসা, অপশন সিতে দেওয়া আছে ফিশারি, মীন পালন মানে মৎস্য পালন, মাছ, এন্ড অপশন ডিতে দেওয়া আছে ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন ব্যবস্থা। এখন আমরা দেখব টাইপস অফ সেক্টরস ইন ইন্ডিয়া। প্রশ্নটি সমাধান করার আগে আমরা একটি কনসেপ্টগুলো দেখে নিই। কনসেপ্টগুলো যদি দেখে নেই তাহলে আপনি নিজেই এই প্রশ্নের আনসার দিতে পারবেন, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ডিভাইডেড ইন্টু 3 সেক্টরস অন দ্য বেসিস অফ নেচার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, ঠিক আছে। ইকোনমিক অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে ইন্ডিয়ান ইকোনমিক
সিস্টেমে তিন ভাগে আমরা ভাগ করছি, তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো প্রাইমারি সেক্টর, যেটা এগ্রিকালচারাল সেক্টর। দুই নাম্বার হলো সেকেন্ডারি সেক্টর, যেটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এন্ড তিন নাম্বার হলো টারশিয়ারি সেক্টর, যেটা সার্ভিস সেক্টর। প্রাইমারি সেক্টর মানে কি? এগ্রিকালচারাল সেক্টর, যেখান থেকে আমরা কাঁচা সামগ্রীগুলি সংগ্রহ করি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে এগ্রিকালচার, ঠিক আছে। এগ্রিকালচার থেকে আমরা ভেজিটেবলস মনে করে নেন, এগুলা সংগ্রহ করলাম। অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এখান থেকে আমরা মনে করে নেন দুধ সংগ্রহ করলাম, এবং ফিশিং, এখান থেকে আমরা মাছ সংগ্রহ করলাম, ঠিক আছে। কাঁচা সামগ্রীগুলি ডাইরেক্ট সংগ্রহ করা, এগুলো হলো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে এগ্রিকালচারের সেক্টর। ইট ইনক্লুডস অ্যাক্টিভিটিজ ইন উইচ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদগুলা ইউজ ডাইরেক্টলি আমরা ব্যবহার করি, এন্ড প্রোডাক্টস আর অবটেইন ফ্রম নেচার থেকে আমরা ডাইরেক্ট যেগুলা প্রোডাক্ট আমরা উপলব্ধি করি, এগুলা হলো এগ্রিকালচার প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। নেক্সট হলো সেকেন্ডারি সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইট ইনক্লুডস অ্যাক্টিভিটিস ইন উইচ র ম্যাটেরিয়ালস ফ্রম দ্য প্রাইমারি সেক্টর আর ট্রান্সফর্ম ইনটু ফিনিশড গুডস। যেমন দেখেন এখান থেকে এগ্রিকালচার থেকে আমরা যেগুলা ভেজিটেবলস মনে করে নেন, এগুলা এখানে ইন্ডাস্ট্রির মধ্যে আনা হবে। মনে করে নেন আটা আছে, ময়দা আছে, আটা ময়দা আটা গম এখান থেকে আনা হবে ইন্ডাস্ট্রির মধ্যে। এখন ইন্ডাস্ট্রির মধ্যে গম আনার পরে এগুলা থেকে আটা, ঠিক আছে, এগুলা ইন্ডাস্ট্রিতে তৈরি করা হবে, ঠিক আছে। ফ্রম প্রাইমারি সেক্টর আর ট্রান্সফর্ম ইনটু ফিনিশ গুডস। গরু দুধ দিল, এই দুধকে আমরা প্রসেস ফুড প্যাকেটের মধ্যে ইন্ডাস্ট্রিতে তৈরি করা হবে, ম্যানুফ্যাকচার করা হবে। ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, এগুলা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে সেকেন্ডারি সেক্টরের মধ্যে। তিন নম্বর হলো টারশিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর। সার্ভিসেস যেগুলা, যেমন ট্রান্সপোর্টেশন, বাস, ট্রেড, ঠিক আছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এডুকেশন, হেলথ, কমিউনিকেশন, ট্যুরিজম, এগুলা সার্ভিসের মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন আপনি নিজেই মনে রাখতে পারবেন, এখানে মনে করে নেন গরু দুধ দিয়েছে, এই দুধকে ইন্ডাস্ট্রির মধ্যে কে আনবে? গাড়ি দিয়ে আনতে হবে। মনে করেন এই গাড়ি হলো সার্ভিস সেক্টর, ঠিক আছে। যেখান থেকে দুধগুলা, ভেজিটেবল, শাকসবজিগুলো আনলাম, সেই জায়গাটি হলো প্রাইমারি, এবং যেখানে নিয়ে রাখা হলো সেই জায়গাটি হলো সেকেন্ডারি, এবং যার দ্বারা সেগুলি একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে নিয়ে যাওয়া হলো সেটি হলো টারশিয়ারি সার্ভিস সেক্টর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা অপশনের মধ্যে যদি দেখি কটেজ, কুটির শিল্প, এটি প্রাইমারির মধ্যে পড়বে। ভেটেরিনারি, পশু চিকিৎসা, এখানে আমরা দেখছি হেলথ হলো এখানে টারশিয়ারির মধ্যে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে, ঠিক আছে, হেলথ। ফিশারি, মীন পালন, এটাও প্রাইমারির মধ্যে পড়ে এগ্রিকালচারে। এবং ট্রান্সপোর্টও হবে টারশিয়ারির মধ্যে। তাহলে এখানে অপশন দুটি পেলাম, পশু চিকিৎসা এবং ট্রান্সপোর্ট সিস্টেম, দুটি সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। আমি আগে বলেছি এই প্রশ্নটি অথেন্টিক না হতে পারে, ঠিক আছে। এর জন্য এখানে দুটি অপশনই দেওয়া আছে, বি এবং ডি দুটি সঠিক হবে। ট্রান্সপোর্ট সিস্টেম সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে, এবং ভেটেরিনারিও সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে, ঠিক আছে। কয়েকটি পয়েন্ট এখানে আপনি মনে রাখতে পারেন। দেখো, দ্য ফার্স্ট কটন মিল ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন ফোর্ট গ্লাস্টার নিয়ার কলকাতা ইন 1880, ঠিক আছে। 1818 সালে কলকাতা ফোর্ট গ্লাস্টারে ফার্স্ট কটন মিল এস্টাবলিশ হয়েছিল। ইন্ডিয়া র্যাঙ্কস থার্ড in cotton production, second in silk, sixth in synthetic fiber globally, ঠিক আছে। Cotton textile is very old in India. It is basically an agricultural based industry. যদি দেখি এখানে উপরে দেখেন, the position of India in terms of availability of mineral resources in the world as follows: mineral resources and world ranking. মাইকার মধ্যে ভারত প্রথম, কোয়লার মধ্যে থার্ড, আয়রনের মধ্যে ফিফথ, ম্যাঙ্গানিজ সেভেন্থ, এন্ড অ্যালুমিনিয়াম 8,
কোয়েশ্চেন নাম্বার 6 এ দেওয়া আছে হোয়ার ডাজ সারপ্লাস অফ গভর্নমেন্ট ইনকাম ইজ ডিপোজিটেড, মানে গভর্নমেন্ট ইনকামের যে টাকাগুলা, টাকা বলতে এখানে খরচ করার পর যে টাকাগুলা বেঁচে থাকে সেগুলিকে আমরা সারপ্লাস বলি। ঠিক আছে, এগুলা কোথায় ডিপোজিট, কোথায় জমা হয়ে থাকে? অপশন এতে দেওয়া আছে ব্যাংক, অপশন বিতে দেওয়া আছে প্রাইম মিনিস্টার্স অফিস, অ্যান্ড অপশন সিতে দেওয়া আছে ট্রেজারি, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে উইথ ফাইন্যান্স মিনিস্টার। গভর্নমেন্টের যে টাকাগুলা খরচ করার পর লেফট আউট যে টাকাগুলা থাকে, বাকি যে টাকাগুলা থাকে এগুলা ডিপোজিট থাকে ট্রেজারিতে। ঠিক আছে, আমরা টাকা জমা করি ব্যাংকের মধ্যে এবং গভর্নমেন্টের টাকাগুলা থাকে ট্রেজারির মধ্যে। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 7, ইন উইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য বড়াইল হিল সিচুয়েটেড? শোনিতপুর ডিস্ট্রিক্ট, বরপেটা ডিস্ট্রিক্ট, গোলাঘাট ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিমা হাসাও ডিস্ট্রিক্ট। এখানে আমরা ম্যাপের মধ্যে দেখি, যদি দেখি আপনারা এখানে দেখেন বড়াইল রেঞ্জ কাছাড় ডিস্ট্রিক্ট এবং ডিমা হাসাও ডিস্ট্রিক্ট এর মাঝখানেই আছে। ঠিক আছে, এরকম নয় যে একটি ডিস্ট্রিক্টের মধ্যেই বড়াইল রেঞ্জটি আছে, কাছাড়ের কিছু অংশ বড়াইল রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আনসার হবে ডিমা হাসাও ডিস্ট্রিক্ট অ্যান্ড কাছাড় ডিস্ট্রিক্ট। প্রশ্নতে যদি দেখি এখানে শুধুমাত্র ডিমা হাসাও ডিস্ট্রিক্ট আছে, শোনিতপুর ডিস্ট্রিক্ট, বরপেটা ডিস্ট্রিক্ট, গোলাঘাট ডিস্ট্রিক্ট এগুলা এখানে দেখেন আছে গোলাঘাট ডিস্ট্রিক্ট, এখানে উপরে আছে শোনিতপুর ডিস্ট্রিক্ট। কোয়েশ্চেন নাম্বার 8 দেওয়া আছে ইন উইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার রেইন, উইন্ড, হেলস্টর্ম এটসেট্রা অকার্স? রেইন মানে বৃষ্টি, উইন্ড মানে বাতাস, অ্যান্ড হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি। সবাই জানেন অ্যাটমসফিয়ারের বায়ুমণ্ডলের কোন লেয়ারের মধ্যে এইগুলা ঘটে? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড মেসোস্ফিয়ার। এখন আমরা বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে দেখার পর আপনি যদি এখন জানেন তো ঠিক আছে ভালো, যদি না জানেন বইয়ের মধ্যে দেখি, এরপর আপনি নিজে সিলেক্ট করবেন কনসেপ্ট দেখার পরে, এরপরে আপনি নিজে দেখবেন আপনার সঠিক হয় কি না। এখানে বইয়ের মধ্যে দেখেন স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের গঠনগুলি। আওয়ার অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইনটু 5 লেয়ার্স, 5টি লেয়ারে বিভক্ত করা আছে। আর্থ সারফেস থেকে, মাটি থেকে উপরে লেয়ারগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। যদি আমরা ট্রপোস্ফিয়ারের কথা বলি, ট্রপোস্ফিয়ারের এভারেজ হাইট হলো 0 থেকে, মানে মাটি থেকে উপরের দিকে আসমানের দিকে 13 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ারে 0 থেকে 13 কিলোমিটারের ভিতরে অল ওয়েদার ফেনোমেনা, ঠিক আছে, অল ওয়েদার ফেনোমেনা, আবহাওয়া জাতীয় আবহাওয়া সংক্রান্ত সব কিছু এই লেয়ারের মধ্যে হয়ে থাকে। যেমন রেইনফল, ঠিক আছে, বৃষ্টি, ফগ মানে কুয়াশা, অ্যান্ড হেইলস্টর্ম মানে শিলাবৃষ্টি, অকার্স ইন দিস লেয়ার, এই লেয়ারে হয়ে থাকে। নেক্সট যদি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার দেখি, আপনি নিশ্চয় আনসার কোনটি হবে এখানে থেকেই ধরে নিয়েছেন। নেক্সট কনসেপ্ট হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হলো এবাব দ্য ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার থেকে 50 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত। আইডিয়াল ফর ফ্লাইং এরোপ্লেনস, এই লেয়ারে এরোপ্লেনস চলাচল করে এবং এই লেয়ারের মধ্যে কন্টেইনস এ লেয়ার অফ ওজোন গ্যাস, ওজোন গ্যাসও আছে। ঠিক আছে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এই লেয়ারে এই ওজোন গ্যাসই রক্ষা করে। নেক্সট হলো মেসোস্ফিয়ার, ইট এক্সটেন্ড আপ টু হাইট অফ 80 কিলোমিটার। ঠিক আছে, মেসোস্ফিয়ার 80 কিলোমিটার পর্যন্ত অবস্থিত।
Meteorites burn up in this layer on entering from the space. মহাকাশ থেকে যদি কোনো মিটিওরাইটস মানে হলো মহাকাশের মধ্যে অনেক ধুলাবালি আছে, পাথর আছে, এইগুলা যদি আমাদের পৃথিবীর মধ্যে আসে তখন এই মেসোস্ফিয়ারে এসে এটি বার্ন জ্বলে যায়। ঠিক আছে, নেক্সট হলো থার্মোস্ফিয়ার। ইন থার্মোস্ফিয়ার টেম্পারেচার রাইজেস ভেরি র্যাপিডলি উইথ ইনক্রিজিং হাইট। এই লেয়ার থেকে যত উপরে আমরা উঠব তত টেম্পারেচার বাড়তে থাকে। ঠিক আছে, কারণ কারণ এখানে আয়ন আছে এবং এই লেয়ারটি 80 কিলোমিটার থেকে শুরু করে 400 কিলোমিটার পর্যন্ত। এই লেয়ারের মধ্যে রেডিও ওয়েভসও আছে। ঠিক আছে, রেডিও ওয়েভস এই লেয়ারের মধ্যে পাওয়া যায় আয়নোস্ফিয়ার লেয়ারের মধ্যে, এবং আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের অন্তর্গত। এর জন্য আমরা রেডিও শুনতে পাই এই লেয়ারের রেডিও ওয়েভস থাকার জন্য। নেক্সট হলো এক্সোস্ফিয়ারের মধ্যে হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন গ্যাস আছে। ঠিক আছে, এখন আপনি নিজেই দেখেন আনসার কোনটি হবে। অ্যাটমসফিয়ারের মধ্যে রেইন, উইন্ড অ্যান্ড হেলস্ট্রম কোন লেয়ারের মধ্যে পাওয়া যায়? ট্রোপোস্ফিয়ারের মধ্যে। তাহলে কারেক্ট আনসার হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 9 হলো হুইচ অফ দিস ফলোয়িং ইজ নট এ মেটামরফিক রক্স? অপশন দেওয়া আছে অপশন এতে মার্বেল, অপশন বিতে দেওয়া আছে স্লেট, অপশন সিতে দেওয়া আছে শিস্ট। এখানে শিস্ট প্রনাউন্সিয়েশনটি ভুল আছে, স্পেলিংটি SCHIST হবে। এন্ড অপশন ডিতে দেওয়া আছে গ্রানাইট। এখানে দেখেন টাইপস অফ রক্স দেওয়া আছে। নাম্বার 1 হলো ইগনিয়াস রক্স, নাম্বার 2 হলো সেডিমেন্টারি রক্স, অ্যান্ড নাম্বার 3 হলো মেটামরফিক রক্স। ইগনিয়াস রক্স মানে কি? পৃথিবীর নিচে এরকমভাবে লাভা আছে। ঠিক আছে, এই লাভাগুলা পৃথিবীর উপরিভাগে যেখানে ফাঁকা জায়গা আছে এই জায়গা দিয়ে বাহির হয়ে ঠান্ডা ধীরে ধীরে ঠান্ডা হয়ে ইগনিয়াস রক্সে পরিণত হয়। যেমন দেওয়া আছে গ্রানাইট, বেসাল্ট অ্যান্ড পামিজ রক্স। নেক্সট হলো সেডিমেন্টারি রক্স। ওয়েদারিং অ্যান্ড ইরোজিয়ন, এরকমভাবে যখন ইগনিয়াস রক্সগুলা এরকম ওয়েদারিং মানে পাত্তর টুকরো হয়ে যাওয়া, এই রক্সগুলা টুকরো হয়ে যাওয়া, এবং ইরোজিয়ন এই রক্সগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। ঠিক আছে, যেমন এখানে দেখেন ভেঙ্গে সমুদ্রের নিচে পড়তেছে। যখন এই লেয়ারগুলা ধীরে ধীরে একটি জায়গা থেকে ট্রান্সপোর্ট হয়ে অন্য জায়গায় গিয়ে এরকম একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার এরকম বনবে, তখন সেডিমেন্টারি রক্স তৈরি হয়, যেমন সানস্টোন, শেল অ্যান্ড লাইমস্টোন। এখন মেটামরফিক রক্স দেখেন, যখন এইরকমভাবে একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার এরকম চাপা পড়ে থাকবে তখন খুব বেশি নিচের লেয়ারগুলো খুব বেশি গরম হবে, এবং গরম এবং প্রেসারের কারণে এইগুলা ধীরে ধীরে প্রেসার এবং গরমের কারণে মেটামরফিক রক্সে পরিণত হয়। ঠিক আছে, যেমন মার্বেল আছে এখানে, নাইস আছে এখানে, অ্যান্ড স্লেট। ঠিক আছে, এখন আমরা যদি দেখি প্রশ্নতে বলা হয়েছে নট এ মেটামরফিক রক্স, অপশনের মধ্যে দেওয়া আছে মার্বেল, স্লেট। ঠিক আছে, কিন্তু গ্রানাইট এখানে হলো ইগনিয়াস রক্স। এখানে দেখে নেন মার্বেল আছে, স্লেট আছে, শিস্ট যেটি এটিও মেটামরফিক রক নয়, কিন্তু গ্রানাইট হলো মেটামরফিক রক। তাহলে প্রশ্ন হবে, আনসার হবে অপশন ডি। বইয়ের মধ্যে এখানে বইয়ের মধ্যে থেকে কনসেপ্টটি এসেছে ডিস্ট্রিবিউশন অফ মিনারেলস। আমরা যদি দেখি মেটালিক মিনারেলস আর ফাউন্ড ইন ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক্স। ঠিক আছে, ইগনিয়াস এবং মেটামরফিক রক্সে সাধারণত মেটাল ধাতু জাতীয় যেগুলো মিনারেলস আছে, খনিজ, এগুলো পাওয়া যায়। ডেট ফর্ম লার্জ প্লেটুস। ঠিক আছে, বিশেষ করে এগুলো লার্জ প্লেটুর মধ্যে পাওয়া যায়, মালভূমির মধ্যে। নেক্সট যদি দেখি সেডিমেন্টারি রক্স
ফরমেশন অফ প্লেন, ঠিক আছে, সেডিমেন্টারি রকসে প্লেন তৈরি করে, প্লেন জায়গা, সমতল জায়গা। ইয়ং ফোল্ড মাউন্টেন্স কন্টেইন নন মেটালিক মিনারেলস, ঠিক আছে, ইয়ং ফোল্ড মাউন্টেন যেগুলো এগুলোর মধ্যে নন মেটালিক মিনারেলস যেগুলো এগুলো পাওয়া যায়। মিনারেল ফুয়েল সাচ এস কোল অ্যান্ড পেট্রোলিয়াম, ঠিক আছে, কয়লা এবং পেট্রোল চাচ্ছে যেগুলো এগুলা সেডিমেন্টারি রক্সের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে। এখন আমরা নেক্সট যে কোয়েশন আছে, কোয়েশন নাম্বার 10, লাস্ট কোয়েশন, এই কোয়েশনটি দেখমু। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস। নিচে দেওয়া 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি ফান্ডামেন্টাল রাইটস নয়, মৌলিক অধিকার নয়? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আমি আনসার বলছি না, প্রথমে আপনি নিজে একবার ভেবে নেন কোনটি আনসার হবে। প্রথমে আমরা কনসেপ্ট দেখবো, এরপরে আনসার সিলেক্ট করব। বইয়ের মধ্যে দেওয়া আছে, ক্লাস 8 থেকে এসেছে এই প্রশ্নটি। দেখেন, দ্য 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978 ডিলেটস রাইট টু প্রপার্টি, ঠিক আছে, সম্পত্তির অধিকার, জমিনের অধিকার 1978 সালের এক যেটি, এটি 44তম অ্যামেন্ডমেন্টের মধ্যে এই রাইট টু প্রপার্টি ডিলিট করা হয়েছে, বাতিল করা হয়েছে, ঠিক আছে। প্রেজেন্টলি পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 14 থেকে 35 ডিল উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, ক্লাসিফাইড ইন্টু 6 ক্যাটাগরি, 6টি ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে। 1 নম্বর হলো রাইট টু ইকুয়ালিটি, 2 নম্বর হলো রাইট টু ফ্রিডম, 3 নম্বর হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, 4 নম্বর হলো রাইট কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, নাম্বার 5 হলো রাইট টু ফ্রিডম অফ রিলিজন, এন্ড নাম্বার 6 হলো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। কিন্তু এখানে রাইট টু প্রপার্টি যে অপশন, এই অপশনটি নাই, ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কোনটি হবে? রাইট টু প্রপার্টি, অপশন সি হবে সঠিক উত্তর। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভালোই, এবং যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের প্রবলেম থাকে আপনি এই ভিডিওতে মানে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিও বানানোর সময় এইগুলি সংশোধন করতে পারি, ঠিক আছে, যাতে কোনো নেক্সট ভিডিওতে কোনো ধরনের প্রবলেম না হয়। এবং নেক্সটে এই ডিএলএড পেট এক্সামের কোন টপিক থেকে প্রশ্ন আমি নিয়ে আসবো বা কনসেপ্ট নিয়ে আসবো, যদি আপনার ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।